ভুতুড়ে হাসির অ্যাডভেঞ্চার। গভীর রাতে একটা শব্দ শুনে নয়নচাঁদ বাবুর ঘুম ভেঙে গেল। এমনিতেই নয়নচাঁদের ঘুম খুব পাতলা। টাকা থাকলেই দুশ্চিন্তা, আর দুশ্চিন্তা থাকলেই অনিদ্রা। অনিদ্রা থেকেই আবার অগ্নিমান্দ হয়, অগ্নিমান্দ থেকে ঘটে উদরাময়। সুতরাং টাকা থেকেও নয়নচাঁদের সুখ নেই। সারা বছর কবরেজি পাঁচন, হোমিওপ্যাথির গুলি আর অ্যালোপ্যাথির নানা বিদঘুটে ওষুধ খেয়ে বেঁচে আছেন কোনো মতে। ঘুম ভাঙতেই নয়নচাঁদ চারিদিকে চেয়ে দেখলেন। রাত্রিবেলা এমনিতেই নানা রকমের শব্দ হয়। ইঁদুর দৌড়োয়, আরশোলা খড়খড় করে, কাঠের জোড় পটপট করে ছাড়ে, হাওয়ায় কাগজ ওড়ে, আরও কত কি। তাই নয়নচাঁদ তেমন ভয় পেলেন না। তবে আধো ঘুমের মধ্যে তার মনে হয়েছিল শব্দটা হলো জানলায়। জানলার শিকে যেন টুং করে কেউ একটা ঢিল মেরেছিল। বিছানার মাথার দিকে জানলার পাশেই একটা টেবিল, তাতে ঢাকা দেওয়া জলের গেলাস। নয়নচাঁদ উঠে টর্চ জেলে গেলাসটার দিকে হাত বাড়াতেই থমকে গেলেন। টেবিলের ওপর একটা কাগজের মোড়ক পড়ে আছে। নয়নচাঁদ উঠে বড় বাতিটা জেলে মোড়কটা খুললেন। যা ভেবেছেন তাই। ঢিলে জড়িয়ে কে একখানা চিঠি পাঠিয়েছে তাকে। সাদামাটা একখানা কাগজে লাল অক্ষরে লেখা, নয়নচাঁদ, আমাকে মনে আছে? সামান্য দিনার দায়ে আমার ভিটেই ঘুঘু চুরিয়েছিলে। শেষ অবধি গলায় গামছা বেঁধে আমায় আত্মহত্যা করতে হয়। আমার বউ আর বাচ্চারা ভিখিরি হয়ে সেই থেকে পথে পথে ঘুরছে। অনেক সহ্য করেছি, আর না। আগামী অমাবস্যায় ঘাড় মটকাবো। ততদিন ভালো মন্দ খেয়ে নাও, ফুর্তি করো, গাও, নাচো, হাসো। বেশি দিন তো আর নয়। এতে তোমার জম জনার্দন। নয়নচাঁদ ঠক ঠক করে কাঁপতে লাগলেন। তাঁর শিথিল হাত থেকে চিঠিটা পড়ে গেল। চাকর বাকর বউ ছেলে মেয়েদের ডাকার চেষ্টা করলেন, গলা দিয়ে স্বর বেরোল না। জনার্দনকে খুব মনে আছে নয়নচাঁদের। নিরীহ গোছের মানুষ, তবে বেশ খরচের হাত ছিল। প্রায় হ্যান্ডনোট লিখে নয়নচাঁদের কাছ থেকে সুদের টাকা ধার করত। কখনো টাকা শোধ দিতে পারেনি। নয়নচাঁদ মামলায় জিতে লোকটার বাড়ি ঘর সব দখল করে নেয়। জনার্দন সেই দুঃখে বিবাগী হয়ে কোথায় চলে যায়। মাসখানেক বাদে নদীর ওপারে এক জঙ্গলের মধ্যে আমড়া গাছের ডাল থেকে ঝুলন্ত অবস্থায় তার পচা গলা লাশটা পাওয়া যায়। তার বউ ছেলেপিলেদের কি হয়েছে তা অবশ্য নয়নচাঁদ জানেন না। সেই ঘটনার পর বছর ৩-৪ কেটে গেছে। নয়নচাঁদের ভূতের ভয় আছে। তাছাড়া অপঘাতকেও তিনি খুব ভয় পান। খানিকক্ষণ বাদে শরীরের কাঁপুনিটা একটু কমলে তিনি জল খেলেন। এবার লোকজনকে ডাকলেন। রাতে আর কেউ ঘুমোতে পারল না। এই রহস্যময় চিঠি নিয়ে উত্তেজিত আলোচনা গবেষণা হতে লাগল। পরদিন সকালে গোয়েন্দা বরদাচরণকে ডেকে পাঠানো হলো। গোয়েন্দা বরদাচরণ পাড়ারই লোক, তবে লোকটা একটু অদ্ভুত। স্বাভাবিক নিয়মে কোনো কাজ করতে তিনি ভালোবাসতেন না। তার সব কাজেই একটা বৈশিষ্ট্য আছে।
এই যেমন কোনো বাড়িতে গেলে তিনি কখনো সদর দরজা দিয়ে সে বাড়িতে ঢুকবেন না, এমনকি খিড়কির দরজা দিয়েও নয়। তিনি হয় পাঁচিল টপকাবেন, নয়তো গাছ বেয়ে উঠে ছাদ বেয়ে নামবেন, এমনকি জানলা ভেঙেও তাকে ঢুকতে দেখা গেছে। নয়ন চাঁদের বাড়িতে বড়দা ঢুকলেন টারজানের কায়দায়। বাড়ির কাছে একটা মস্ত বট গাছ আছে। সেই বটের একটা ঝুড়ি ধরে কোষে খানিকটা ঝুল খেয়ে বড়দা পাশের একটা জাম গাছের ডাল ধরলেন। সেটা থেকে লাফিয়ে পড়লেন একটা চালতা গাছে। সেখান থেকে নয়ন চাঁদের বাড়ির পাঁচিল ডিঙিয়ে অবশেষে একটা রেন পাইপ ধরে 3 তলার জানলায় উঁকি দিয়ে হাসি মুখে বললেন, এই যে নয়ন চাঁদ বাবু, কি হয়েছে বলুন তো? জানলায় আচমকা বরদাচরণকে দেখে নয়নচাঁদ ভিড়মি খেয়ে প্রথমটায় গোঁ গোঁ করতে লাগলেন। চোখে মুখে জলের ঝাপটা দিয়ে তাকে ফের সামাল দেওয়া হলো। বরদাচরণ ততক্ষণ ধৈর্যের সঙ্গে জানলার বাইরে পাইপ ধরে ঝুলে রইলেন। অবশেষে যখন ঘটনাটা বরদাচরণকে বলতে পারলেন নয়নচাঁদ, তখন বরদা খুব গম্ভীর মুখে বললেন, তাহলে জানলাটাই এটা দিয়েই ঢিলে বাঁধা চিঠিটা ছোঁড়া হয়েছিল, তাই তো? হ্যাঁ বাবা বরদা। অনেকদিন জানলাটা রং করাননি দেখছি। না, খামোকা পয়সা খরচ করে কি হবে? জানলা রং করলেও আলো হাওয়া আসবে, না করলেও আসবে। ঝুটমুট খরচা করতে যাব কেন? তার মানে আপনি খুব কৃপণ লোক, তাই তো? কৃপণ নই বাবা, লোকে বাড়িয়ে বলে, তবে হিসেবই বলতে পারো। কাল রাতে আপনি কি খেয়েছিলেন? কেন বাবা বড়দা, রোজ যা খাই তাই খেয়েছি। 2খানা রুটি আর কুমড়োর হেঁচকি। আপনি খুবই কৃপণ, ভীষণ কৃপণ। না বাবা, কৃপণ নই, হিসেবই বলতে পারো। আমার ফিজ কত জানেন? 500 টাকা, আর খরচাপাতি যা লাগে। নয়নচাঁদ ফের ফিরমি খেলেন। এবার জ্ঞান ফিরতে তার বেশ খানিকটা সময় লাগলো। বড়দা বিরক্ত হয়ে বললেন, কৃপণ হিসেবি বললে আপনাকে কিছু বলা হয় না। আপনি যাচ্ছে তাই রকমের কৃপণ। বোধহয় পৃথিবীর সবচেয়ে কৃপণ লোক আপনি। নয়নচাঁদ মুখখানা বেজার করে বললেন, আড়াল লোক হয়ে তুমি 500 টাকা চাইতে পারলে? হ্যাঁ, তোমার ধর্মে সইল? আপনার প্রাণের দাম কি তার চেয়ে বেশি নয়? কিছু কমই হবে বাবা, হিসেব করে দেখেছি। আমার প্রাণের দাম 250 টাকার বেশি নয়। তবে আমি চললুম। ভিজিট বাবদ 20টা টাকা আমার বাড়িতে পাঠিয়ে দেবেন। নয়নচাঁদ আঁতকে উঠে বললেন, যেও না বাবা বড়দা, ওই 500 টাকাই দেবো ক্ষণ। বরদাচরণ এবার পাইপ বেয়ে নেমে সিঁড়ি বেয়ে ঘরে এসে উঠলেন। হাত বাড়িয়ে বললেন, চিঠিটা দেখি। চিঠিটা নিয়ে খুঁটিয়ে সবটা পড়লেন। কালিটা পরীক্ষা করলেন, কাগজটাও পরীক্ষা করলেন। আতশ কাঁচ দিয়ে অক্ষরগুলি দেখলেন ভালো করে। তারপর নয়নচাঁদের দিকে চেয়ে বললেন, এটা কি জনার্দনেরই হাতের লেখা? ঠিক বুঝতে পারছি না। জনার্দন কয়েকটা হ্যান্ডনোট আমায় লিখে দিয়েছিল, সেই লেখার সঙ্গে অনেকটা মিল আছে। বড়দা বললে, মনে হচ্ছে গামছাটা তেমন টেকসই ছিল না। তার মানে কি বাবা? এখানে গামছার কথা ওঠে কেন? গামছাই আসল। জনার্দন গলায় গামছা বেঁধে ফাঁসে লটকেছিল। মনে হচ্ছে গামছাটা ছিঁড়ে সে পড়ে যায় এবং বেঁচেও যায়। এই চিঠি যদি তার হাতের লেখা হয়ে থাকে, তাহলে বিপদের কথা।
আপনি বরং কটা দিন একটু ভালো মন্দ খাওয়া দাওয়া করুন, বুঝলেন, আমোদ আহ্লাদ করে নিন প্রাণ ভরে। তার অর্থ কি বাবা? কি বলছো সব? আমি জীবনে কখনো ফুর্তি করনি তা জানো? জানি বলেই বলছি। টাকার পাহাড়ের ওপর শকুনের মতো বসে থাকা কি ভালো? অমাবস্যারও তো আর দেরি নেই। নয়নচাঁদ বাক্য আড়া হয়ে চেয়ে রইলেন। তারপর বললেন, জনার্দন যে মরেছে তার সাক্ষী সাবুদ আছে। লাশটা শনাক্ত করেছিল তার আত্মীয়রাই। তবে তো আরো বিপদের কথা। এ যদি ভূতের চিঠি হয়ে থাকে তবে আমাদের তো কিছু করার নেই। নয়নচাঁদ এবার ভ্যাঁক করে কেঁদে উঠে বললেন, আমার প্রাণটা বাঁচা বাবা, যা বলো তাই করবো বাবা বড়দা। বড়দা এবার একটু ভাবলেন, তারপর মাথা নেড়ে বললেন, ঠিক আছে, দেখছি। এই বলে বরদাচরণ বেরিয়ে গেলেন। ফিরে এলেন 3 দিন পর। মাথার চুল উস্কো খুস্কো, গায়ে ধুলো, চোখ লাল। বললেন, পেয়েছি। নয়নচাঁদ আশান্বিত হয়ে বললেন, হেরেছে বেটাকে ধরতে, যাক বাঁচা গেল। বড়দা মাথা নেড়ে বললেন, তাকে ধরা অত সোজা নয়, তবে জনার্দনের বউ ছেলে মেয়ের খোঁজ পেয়েছি। এই শহরের একটা নোংরা বস্তিতে থাকে, ভিক্ষে শিক্ষে করে, পরের বাড়িতে ঝি চাকর খেটে কোনো রকমে বেঁচে আছে। কিন্তু সে খবরে আমাদের কাজ কি? বড়দা কটমট করে চেয়ে থেকে বললেন, চিঠিটা যদি ভালো করে পড়ে থাকেন তবে নিশ্চয়ই লক্ষ্য করেছেন ভূতটার কেন আপনার ওপর রাগ। তার বউ ছেলে মেয়ের ভিখিরি হয়ে যাওয়াটা সে সহ্য করতে পারছে না। তা বটে। যদি বাঁচতে চান তো আগে তাদের ব্যবস্থা করুন। কি ব্যবস্থা করব বাবা বড়দা? তাদের বাড়ি ঘর ফিরিয়ে দিন, আর যা সব ক্রোক করেছিলেন তাও। আরে বাবা, তার চেয়ে মরাই ভালো। আপনি চ্যাম্পিয়ন। কিসে বাবা বড়দা? কিপটেমিতে। আচ্ছা আসি, আমার কিছু করার নেই। দাঁড়াও, অত ছোট কেন? জনার্দনের পরিবারকে সব ফিরিয়ে দিলে সব হবে, মানে ঝামেলা মিটবে? মনে হয় হবে। তারপর তো আমি আছি। তাহলে তাই হবে বাবা। অমাবস্যার আর দেরি নেই, মাঝখানে মোটে 7টা দিন। নয়নচাঁদ জনার্দনের ঘর বাড়ি জমি জমা ঘটি বাটি সোনা দানা সব তার পরিবারের কাছে ফিরিয়ে দিলেন। জনার্দনের বউ আনন্দে কেঁদে ফেলল। ছেলে মেয়েগুলো বিহ্বল হয়ে গেল। বড়দা নয়নচাঁদকে বললেন, আজ রাতে রুটির বদলে ভালো করে পরোটা খাবেন, সঙ্গে ছানার ডালনা আর পায়েস। বলো কি? যা বলছি তাই করতে হবে। আপনার প্রেশার খুব লো, শকটক খেলে মরে যাবেন। তাই হবে বাবা বড়দা, যা বলবে করব, শুধু পানটা দেখো। নয়নচাঁদ পরোটা খেয়ে দেখলেন বেশ লাগে। কোনোদিন খাননি। ছানার ডালনা খেয়ে আনন্দে তাঁর চোখে জল এসে গেল। আর পায়েস খেয়ে পূর্বজন্মের কথাই মনে পড়ে গেল তাঁর। না, পৃথিবী জায়গাটা বেশ ভালোই। সকালবেলাতেই বড়দা জানলা দিয়ে উঁকি মারলেন। এই যে নয়নচাঁদ বাবু, কেমন লাগছে? গায়ে বেশ বল পাচ্ছি বাবা, পেটটাও ভুটভাট করছে না তেমন। তা আপনার কাছারি ঘরে বসে কাগজপত্র সব দেখলাম। আরও 10টা পরিবার আপনার
জন্য পথে বসেছে। তাদের সব সম্পত্তি ফিরিয়ে না দিলে কেসটা হাতে রাখতে পারবো না। বলো কি বাবা, মরো না, এর মধ্যে আমি পথে বসে যাব? প্রাণটা তো আগে। বেশ, তাই হবে। কি আর করেন, নয়নচাঁদ বাকি 10টা পরিবারের যা কিছু দেনার দায়ে দখল করেছিলেন তা সব ফিরিয়ে দিলেন। মনটা একটু দমে গেল বটে, কিন্তু ঘুমটা হলো রাতে। অমাবস্যা এসে পড়ল প্রায়। আজ রাত কাটলেই কাল অমাবস্যা লাগবে। সন্ধেবেলা বড়দা এসে বললেন, কেমন লাগছে নয়নচাঁদ বাবু? ভয় পাচ্ছেন না তো? ভয়ে শুকিয়ে যাচ্ছি বাবা, বলে ভয় পাচ্ছেন না তো? ভয় পাবেন না। আজ রাতে আরও 2খানা পরোটা বেশি খাবেন। কাল সকালে যত ভিখিরি আসবে কাউকে ফেরাবেন না, মনে থাকবে। নয়নচাঁদ হাঁপছাড়া গলায় বললেন, তাই হবে বাবা, তাই হবে। সব বিলিয়ে দিয়ে নেংটি পরে হিমালয়ে চলে যাব, যদি তাতে তোমার স্বাদ মেটে তাই হবে। পরদিন সকালে উঠে নয়নচাঁদের চক্ষু চড়ক গাছ। ভিক্ষা দেওয়া হয় না বলে এ বাড়িতে কখনো ভিখিরি আসে না, কিন্তু সকালে নয়নচাঁদ দেখেন বাড়ির সামনে শয়ে শয়ে ভিখিরি জুটেছে। দেখে নয়নচাঁদ মূর্ছা গেলেন। মূর্ছা ভাঙার পর বেজার মুখে উঠলেন, সিন্দুকে খুলে টাকা বের করে চাকরকে দিয়ে ভাঙিয়ে আনালেন। ভিখিরিরা যখন বিদায় নিল তখন নয়নচাঁদের 1000 খানেক টাকা খসে গেছে। নয়নচাঁদ মাথায় হাত দিয়ে বসে রইলেন অনেকক্ষণ। 1000 টাকা যে অনেক টাকা। দুপুরে একরকম উপোস করেই কাটালেন। টাকার শোক তো কম নয়। নিজের ঘরে শুয়ে থেকে একটু তন্দ্রাও এসে গিয়েছিল। যখন তন্দ্রা ভাঙল তখন চারিদিকে অমাবস্যার অন্ধকার। ঘরে কেউ আলোও দিয়ে যায়নি। আতঙ্কে অস্থির হয়ে নয়নচাঁদ চেঁচালেন, ওরে কি আছিস? কেউ জবাব দিল না। ঘাটটা কেমন সুরসুর করছিল নয়নচাঁদের, বুকটা ছমছম। চারদিকে কিসের যেন একটা ষড়যন্ত্র চলছে অদৃশ্যে। ফিসফাস কথাও শুনতে পাচ্ছেন। নয়নচাঁদ সভয়ে কাঠ হয়ে জানলাটার দিকে চেয়ে রইলেন। হঠাৎ সেই জানলায় একটা ছায়া মূর্তি উঠে এলো। নয়নচাঁদের আর সহ্য হলো না। হঠাৎ তেড়ে উঠে জানলার কাছে ধেয়ে গিয়ে বললেন, কেন রে ভূতের প? আর কোন বাপটা আছে আমার শুনি? আর কোন কর্মকাল বাকি আছে? থোড়াই পাওয়া করি তোর। একটা টর্চের আলোয় ঘরটা ভরে গেল হঠাৎ। জানলার বাইরে থেকে বরদাচরণ বললেন, ঠিকই বলেছেন নয়নবাবু, আপনার আর পাপ টাপ নেই। খাড়ও কেউ মটকাবে না। অমাবস্যা একটু আগে ছেড়ে গেছে বটে, তবে ফের অমাবস্যা আসতে আর কতক্ষণ? এবার থেকে যেমন চালাচ্ছেন তেমনই চালিয়ে যান। সকালে ভিখিরি বিদে, দুপুরে ভরপেট খাওয়া, বিকেলে দান ধ্যান সৎচিন্তা, রাত্রে পরোটা। মনে থাকবে? নয়নচাঁদ একটা শ্বাস ছেড়ে বললেন, থাকবে বাবা, থাকবে। গপ্পটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন, কেমন?